আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি হচ্ছে একটি মালায়ালাম রোমান্টিক কমেডি মুভি। নরমালি লক্ষ্য করবেন ক্লাসের সব থেকে সুন্দর মেয়েটার পিছনে ক্লাসের সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে। মেয়েটাকে পটানোর জন্য এক এক ছেলে এক এক কীর্তিকাণ্ড করে যায়। এটা তো গেল মেয়েটির স্কুল বা কলেজের হিসাব, কিন্তু মেয়েটি যেখানে প্রাইভেট পড়ে বা কোচিং করে সেখানেও একই কাণ্ড। সেখানেও নানা ছেলে নানাভাবে ট্রাই করে যায়। তারপর আবার আছে মেয়েটি যে গ্রামে থাকে সেই গ্রামের পোলাপান বা তার আশেপাশের পোলাপান। এখানেই শেষ না, মেয়েটি যে রাস্তা দিয়ে স্কুল কলেজ বা প্রাইভেটে যায় সেখানেও নিয়মিত আড্ডা দেওয়া টোকাই পোলাপানগুলোও মেয়েটির উপর ক্রাশ খেয়ে যায়। আর আসল তামসা তো শুরু হয় তখন যখন মেয়েটির কলেজের টিচার বা যেখানে প্রাইভেট পড়ে সেই টিচারের চোখেও পড়ে যায় এবং রিলেশন না করলে নাম্বার কম দিবে বা পরীক্ষায় ফেল করিয়ে দিবে বলে হুমকি দেয়। এমনই একটি ঘটনা নিয়ে আজকের এই মুভিটি যতটা কমেডি ঠিক ততটাই রোমাঞ্চে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন ফয়সাল জুন, সাথে আছি আমি ফয়সাল। চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই দেখি একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কলেজের মহিলা হোস্টেলের ছাদে শার্নিয়া নামক একজন ছাত্রীকে সিনিয়র ছাত্রীরা র্যাগিং করছে। তারা শার্নিয়াকে বলছে কিভাবে মাঠে গরু চড়াতে হয় দেখা। তখন সে ভয়ে তাদেরকে অভিনয় করে দেখালে সিনিয়ররা আবার বলে গরু তো চড়ালি, এবার দুধ দোহন করে দেখা। তখন শার্নিয়া লজ্জায় মরে যাচ্ছিল, কিন্তু তাও কিছু করার নাই, সিনিয়র বলে কথা, তাই সেটা অভিনয় করে দেখায়। এভাবে মেয়েগুলো অনেকক্ষণ তাকে হেনস্থা করলে শার্নিয়া ছাদ থেকে নেমে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার রুমে চলে আসে। একটু পরে শার্নিয়ার রুমমেট সোনা বাহির থেকে এসে শিরিনকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে রে, স্বামী মরা বউয়ের মতো উদাস হয়ে আছে কেন? শিরিন বলে সিনিয়ররা র্যাগিং করেছে তাই। এটা শুনে সোনা শার্নিয়ার পাশে এসে বলে ওরা তোকে দিয়ে কি করিয়েছে রে? শার্নিয়া বলে গরু চড়িয়েছে। এটা শুনে সোনা বলে যাক, তাও ভালো, ওরা তো আমাকে দিয়ে রসগোল্লার চিকেন কারি রান্না করিয়ে নিয়েছে। তুই জানিস এটা কি তরকারি? শার্নিয়া বলে না। সোনা বলে আমিও জানি না, কিন্তু আমাকে রান্না করতে হয়েছিল, আধা কিলোমিটার পাকড়াও করে আমাকে ধরেছিল। এবার ভাব। এই সময় দীপ্তি নামক একটি মেয়ে গোসল শেষ করে রোমে ফিরলে সোনা শার্নিয়াকে বলে গোসলখানা ফাঁকা হয়েছে, এবার গোসল করে উদ্ধার কর। এটা শুনে শার্নিয়া রেগে মেগে গোসলখানার দিকে যেতে নিলেই শার্নিয়া ধপাস করে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে আমার কপালে কি শনির দশা লেগেছে? তখন দীপ্তি বলে যা, এবার গোসল করে ঝকঝকে হ, আজকে অরুণ তোকে পার্সোনালি দেখা করতে বলেছে। এটা শুনে শার্নিয়া রেগে জিজ্ঞেস করে আমি কেন তার সাথে দেখা করতে যাব? তখন সোনা বলে বেশি ভাবনিস না, ক্লাসের সব মেয়ে অরুণের জন্য পাগল, সে অরুণ সবাইকে রেখে তোকে পাত্তা দিচ্ছে। তখন সোনা বলে এটা তো তোর সৌভাগ্য। এটা শুনে শার্নিয়া রেগে বলে তুই দেখা কর গিয়ে। তখন সোনা বলে আমাকে ডাকলে তো আমি যেতামই। এটা শুনে শার্নিয়া রেগে মেগে গোসল করতে যায়। এরপর সিন ক্লাসে আসলে দেখা যায় শার্নিয়া অরুণের ভয়ে ক্লাসে না এসে বাসে উঠে সোজা গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, যেন এসে অরুণকে বাহানা দিতে পারে যে সে গ্রামের বাড়িতে গিয়েছিল তাই দেখা করতে পারেনি। কিন্তু ওই যে তার কপালে শনির দশা আছে, তাই সে ঘুমিয়ে পড়ার কারণে তার বাস স্টপ রেখে অনেক দূরে চলে আসছে। কিন্তু কি আর করার, সে বাস থেকে নেমে জমির ভেতর দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসেও শান্তি নাই। শার্নিয়া ক্লাস রেখে বাড়িতে আসার কারণে তার মা তাকে ঝাড়তে শুরু করে। এর মধ্যেই তার বাবা এসে পরিস্থিতি একটু শান্ত করতে না করতেই শার্নিয়ার দাদি এসে ঝাড়ি মেরে বলে দরজায় এভাবে পা মেলে বসে আছিস কেন, সর ভেতরে যেতে দে। তখন শার্নিয়ার বোঝা হয়ে যায় যে বাড়িতে এসেও শান্তি পাবে না, তাই সে একটু শান্তির জন্য স্কুটি নিয়ে বাহিরে বের হয়। কিন্তু গ্রামের আশিকেরা আবার ক্রিকেট খেলা রেখে শার্নিয়ার সাথে লাইন মারার চেষ্টা করে। তখন শার্নিয়া তাড়াহুড়া করে খেলার মাঠ তো পেরিয়ে যায়, কিন্তু ফেরার সময় যে আবার একই রাস্তায় ফিরতে হবে, তো যা হওয়ার তাই। শার্নিয়া ফেরার সময় আবারও ছেলেগুলো লাইন মারতে শুরু করে। তখন সে তাড়াহুড়া করে স্কুটি চালিয়ে যেতে নিলে হুট করে সে স্কুটি নিয়ে পড়ে যায়, আর ছেলেগুলোও একটি সুযোগ পেয়ে যায়। কে আগে তাকে হেল্প করবে এবং তার মন জয় করে নিবে তার একটি কম্পিটিশন শুরু হয়। কেউ অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছে, আবার তো কেউ ডিরেক্ট হসপিটালে কল করছে। এদিকে বেচারি তো রেগে ফেটে যাচ্ছে। এর মাঝে আবার এক হিরো সবাইকে ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে স্কুটি তুলে স্টার্ট করে দেয়। এসব দেখে শার্নিয়া পরের দিন না খেয়ে ক্যান্টিনে চলে আসে। ক্যান্টিনে সবাই ভালোই খেয়ে গেছে, কিন্তু শার্নিয়ার খাবারেই চুল পেয়েছে। হায় রে বেচারি, খাবার কি আর পেটে যায়? সিন চলে আসে ক্লাসে। অজিত নামের একটি স্যার লেকচার দিচ্ছে আর বারবার শার্নিয়ার দিকেই তাকাচ্ছে। এভাবে স্যারটি কোনো রকম লেকচার শেষ করে বলে কারো বুঝতে কোনো সমস্যা? এভাবে তিনি স্টুডেন্টদের দিকে এগিয়ে আসলে সোনা শার্নিয়াকে বলে দেখিস স্যার তোর কাছে এসেই থামবে। তো যা বলেছে তাই। স্যার শার্নিয়ার কাছে এসে বলে শার্নিয়া তুমি ঠিকমতো বুঝেছ? শার্নিয়া বলে হ্যাঁ। তারপরেও স্যার গায়ে পড়ে এসে বোঝাতে শুরু করে। এটা দেখে ক্লাসের সঙ্গীত নামের একটা ছেলে জ্বলতে থাকে, কারণ সেও শার্নিয়াকে পছন্দ করে। স্যারকে শার্নিয়ার এখান থেকে সরানোর জন্য সঙ্গীত বলে স্যার একটা জায়গায় বুঝতেছি না। স্যার বলে দাঁড়া আসছি।
তখন সঙ্গীত পাশের ছেলেটাকে বলে, হারামি তুইও স্যারকে ডাক। সেও স্যারকে ডাক দিলে স্যার রেগেমেগে এসে বলে, বলতো কি বুঝতেছিস না? তখন সঙ্গীত বলে, স্যার আপনি আসতে আসতে বুঝে গেছি। স্যার পাশের জনকে বলে, তোর? সে বলে, আমিও বুঝে গেছি। তখন স্যার তো বুঝে যায় যে এই হারামিগুলো তাকে ইচ্ছে করে ডিস্টার্ব করেছে, বাট কিছু বলতে পারে না। ক্লাস শেষ হলে সিন চলে আসে কলেজ ক্যান্টিনে। সেখানে সার্নিয়া সহ সবাই খাবার খাচ্ছিল। সে সময় আবার এন্ট্রি হয় আরেক আশিকের। হ্যাঁ, এটাই সেই অরুণ যার সাথে দেখা করার ভয়ে সার্নিয়া বাড়িতে চলে গিয়েছিল। একে দেখেই ক্যান্টিনে সবাই দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো এই মালটা হলো কলেজের সিনিয়র বড় ভাই। সে সার্নিয়ার কাছে এসে বলে, গতকাল সোনা বলল তোমার নাকি জ্বর এসেছিল, এই কারণে তুমি বাড়িতে গিয়েছিলে। কই দেখি জ্বর কমেছে? এই বলে অরুণ সার্নিয়ার কপালে হাত দিয়ে বলে, হ্যাঁ জ্বর কমেছে। এরপর বলে, ঠিকমতো ঔষধ খাচ্ছ তো? তখন পাশ থেকে সোনা বলে, ভাইয়া আমি ওর কেয়ার নিচ্ছি। এরপর অরুণ বলে, আচ্ছা আজকে কিসের তরকারি রান্না হয়েছে? সোনা পাশ থেকে মিষ্টি করে বলে, চিংড়ি ভাজা। এটা শুনে অরুণ বলে, আই লাভ চিংড়ি ভাজা। এই বলে অরুণ সার্নিয়ার থালা থেকে চিংড়িটা নিয়ে একটি কামড় দেয়। ওইদিকে সঙ্গীতের ফেটে যাচ্ছে। যাই হোক, সে এটার হাফ খেয়ে সার্নিয়াকে বলে, বাকিটা তুমি খাও। আর তখন সবাই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সার্নিয়া খাবে না বলে নানা বাহানা দিতে থাকে, কিন্তু সবাই যে চেয়ে আছে কি ঘটে সেটা দেখার জন্য। আর তাই অরুণের ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই জোরে বলে, দেখো সার্নিয়া এখন এটা খাবে। আর তখন অরুণ হাততালি দেয় আর বলে, লেটস ডু ইট। কি আর করার, তখন সে এটা বাধ্য হয়ে খেয়ে নেয়। সেই মুহূর্তে আবার আরেক আশিক এসে হাজির, মানে অদিত স্যার। তখন অরুণ কেটে পড়ে, কিন্তু যাওয়ার সময় সঙ্গীতকে বলে, বেটা একটু সাবধানে থাকিস। সঙ্গীত মাথা নাড়িয়ে বলে, জি ভাইয়া। সিন চলে আসে গার্লস হোস্টেলে। শিরিন গোসল করতে যাওয়ার সময় মজা করে দীপ্তির কোলে ওঠা মাত্রই সিনিয়র আপুরা এসে হাজির। তখন আপু বলে, এই মেয়ে ক্যাটওয়ার্ক করে দেখা। শিরিন বিড়ালের মতো ম্যাও ম্যাও করে হেঁটে দেখালে এক আপু বলে, দুই পায়ের মাঝখানে কষিয়ে লাথি মারবো, ঢং বাদ দিয়ে ক্যাটওয়ার্ক কর। তারপর একে একে সবাইকে ক্যাটওয়ার্ক করে দেখাতে হয়, সাথে সার্নিয়াকেও ক্যাটওয়ার্ক করে দেখাতে হয়। লে হালুয়া, মেয়েটার কোথাও শান্তি নাই। কলেজে যাচ্ছে তো অরুণ পড়া শেখানোর নামে রোজ গায়ে হাত দেওয়ার ধান্দা করছে। রাস্তা দিয়ে হাঁটছে তো কাক মাথায় পটি করে দিচ্ছে। লাইব্রেরিতে বই নিতে গেলেও অদিত স্যারের জ্বালা। মেসে থাকছে তো রুমমেটদের অত্যাচার। একটু শান্তির জন্য বাসায় গেলেও দাদির অত্যাচার। কি একটা অবস্থা! মেয়েটির কপালে কি এক শনির দশা লেগেছে। তো সার্নিয়া একটু শান্তির জন্য হোস্টেলের ছাদে বসে বান্ধবীদের সাথে গল্প করছিল। এর মাঝে সিনিয়র এক আপু হোস্টেলের ছাদে আসতেই এরা সবাই তাড়াহুড়া করে উঠে দাঁড়ায়। আর সে বলে, তোমরা ছাদে কেন? যাই হোক, এর পরের দিন এরা সবাই সার্নিয়াকে নিয়ে শহরে ঘুরতে আসে। কারণ এরা সবাই বহুবার শহরে ডেটিং করতে আসলেও সার্নিয়া কখনোই আসেনি। তাই এরা সবাই মিলে সার্নিয়াকে নিয়ে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ায় এবং সবাই মিলে অনেক মজা করে। অবশেষে তারা একটা রেস্টুরেন্টে খেতে আসলে সার্নিয়া বিরিয়ানি মুখে দিয়ে বলে, বাহ বিরিয়ানিটা তো খুব মজা হয়েছে। এটা শুনে সোনাও বিরিয়ানির প্রশংসা করবে, এরই মধ্যেই শিরিন বলে, ওয়াক কি জঘন্য বিরিয়ানি। এখন সোনাও সুর পাল্টে বলে, আমার কাছেও খুব বাজে লাগছে। এমন সময় ওয়েটার এসে বলে, আপু বিরিয়ানি ভালো হয়েছে? সোনা বলে, একদম জঘন্য হয়েছে। তখন সার্নিয়া বলতে চাচ্ছে যে বিরিয়ানি ভালো হয়েছে, কিন্তু ভয়ে বলতে পারছিল না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সার্নিয়া সোনাকে বলে, তুই হুদাই বিরিয়ানির বদনাম করছিলি, বিরিয়ানিটা তো ভালোই হয়েছিল। এটা শুনে সোনা রেগে মেগে সার্নিয়ার সাথে ঝগড়া করতে করতে যাচ্ছে, তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি ছেলে, ভুলবশত সোনার সাথে ধাক্কা খায়। তখন সোনা রেগে মেগে ছেলেটিকে বাজে ভাষায় গালি দিতে থাকলে সার্নিয়া তাকে থামানোর চেষ্টা করে ও বলে, ছেলেটি তো ইচ্ছে করে ধাক্কা খায়নি, চল সিনক্রেট করিস না। কিন্তু না, সোনা এটা নিয়ে বড় ধরনের ঝামেলা বাঁধতে শুরু করলে তখন ছেলেটি সার্নিয়াকে বলে, তুমি তো দেখেছো আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি। তখন সার্নিয়া মাথা নাড়িয়ে ছেলেটিকে সায় দেয়। তখন ছেলেটি বলে, তোমার বান্ধবীকে একটু বুঝাও না। সার্নিয়া তখন ছেলেটির হাতের দিকে খেয়াল করলে দেখে তার হাতে থাকা পলিব্যাগে একটি গোল্ডফিশ। তখন সার্নিয়া এক নজরে সেটাই দেখতে থাকে, কারণ তার গোল্ডফিশ খুবই পছন্দ। তো সার্নিয়ার হুঁশ ফিরলে সে সোনাকে দ্রুত টেনে নিয়ে চলে আসে। এতে আবার সোনার মেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ সার্নিয়া তার বান্ধবী হওয়া সত্ত্বেও তার পক্ষ না নিয়ে অচেনা একটা ছেলের পক্ষ নিয়ে কথা বলল। এটা যেন সোনা কিছুতেই হজম করতে পারছিল না। সে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছিল। সিন ছেলেটার কাছে আসলে দেখি সেও সেই রেস্টুরেন্টে খেতে এসেছে যেটাতে সার্নিয়ারা খেতে এসেছিল। তারা বিরিয়ানি খেয়ে প্রশংসা করলে ওয়েটার বলে, একটু আগেই 4টি মেয়ে এসে বিরিয়ানি খেয়ে আমার মুখের উপর বলে দিয়েছিল বিরিয়ানি নাকি জঘন্য হয়েছে, আর তখন তো মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এই বলে ওয়েটার খুশি হয়ে ভিতরে চলে যায়। তো এবার চলুন এদের সাথে পরিচয় করিয়ে দেই। যে ছেলেটি সোনার সাথে ধাক্কা খেয়েছে এর নাম দীপু। সামনে যে বসে আছে এর নাম বরুণ, এ হচ্ছে দীপুর বন্ধু। আর দীপুর সামনে যে বসে আছে এর নাম সুধি, ইনি হচ্ছে দীপুর দুলাভাই।
তো বরুণ দীপুকে বলে, দীপু যে মেয়েটি তোর পক্ষে কথা বলল সে কিন্তু খুব ভদ্র এবং সুন্দর, একদম বিয়ে করার মতো একটা মেয়ে। এটা শুনে যদিও দীপু ভেতরে ভেতরে খুশি হয়, কিন্তু উল্টো ভাব নিয়ে বলে, রাস্তায় একটি মেয়েকে দেখতেই বিয়ে করে নেব মানে? বরুণ বলে, তোর বিয়ের কথা বলিনি, তুই চুপ থাক, আমি বিয়ে করতে চাচ্ছি সেটা বলেছি। এটা শুনে দীপু চট করে ফোনটা বের করে এই শহরের লোকেশনে থাকা মেয়েদের আইডি থেকে শার্নিয়ার আইডি খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটার ইনস্টাগ্রাম আইডি খুঁজে পেলে দেখে মেয়েটির নাম শার্নিয়া। বাস শার্নিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এখানে সোনা শার্নিয়াকে বকতেছে আর বলতেছে, তুই আমার সাথে ঘুমাস আর পক্ষ নিলি বাইরের অন্য একটা ছেলের, মনটায় চাচ্ছে তোকে থাপড়ায়। হঠাৎ করে শার্নিয়া দেখে ওই ছেলেটাই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তখন সে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে দেখে যে কেউ তার মোবাইলের দিকে তাকিয়েছে কিনা। দেখে না, কেউ দেখছে না। তখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে সোনা দীপু নামের ছেলেটাকে লাগাতার গালি দিয়ে যাচ্ছিল। দীপ্তি নামক একটি মেয়ে বলে, বেশি বকিস না, দেখা গেল তুই আবার ছেলেটির প্রেমে পড়ে গেলি। সোনা বলে, ওর মুখে আমি জুতা মারি। এদিকে শার্নিয়া দীপুর প্রোফাইলে গিয়ে চুপচাপ ওর ছবিগুলো দেখছে আর মনে মনে বেশ খুশি হচ্ছে। এরপর সিন দীপুর কাছে আসলে দেখি দীপু বোন দুলাভাই ও মায়ের সাথে সিনেমা দেখতে যাচ্ছে। পথের মধ্যেই দীপুর মা তার বিয়ের প্রসঙ্গ তোলে ও বলে, তোকে বিয়ে দেওয়ার জন্য কতদিন যাবৎ মেয়ে খুঁজছি, একটাও পছন্দ হচ্ছে না, এভাবে আর কতদিন? এটা শুনেই দীপুর শার্নিয়ার কথা মনে পড়ে যায় ও শার্নিয়ার কথা ভাবতে ভাবতেই সিনেমা হলের সামনে চলে আসে। তো দীপুর মা ও বোন সিনেমা হলের ভেতরে গেলে দীপু তার দুলাভাইকে বলে, দুলাভাই আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। দুলাভাই বলে, কে সেটা? দীপু বলে, বরুণ যে মেয়েটাকে বিয়ে করতে চাইলো না, ওই মেয়েটা। দুলাভাই বলে, তাহলে বরুণের কি হবে? দীপু বলে, আরে বরুণ তো সেই মেয়েটার নাম পর্যন্ত জানে না, আর আমি মেয়েটার নাম ঠিকানা সব ম্যানেজ করে ফেলেছি, এমনকি মেয়েটা এখন আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ড। এটা শুনে দুলাভাই তো অবাক। দীপু বলে, তোমাকে যা বলছি সেটা যেন তোমার মধ্যেই থাকে, এটা যেন বরুণ না জানে, বাচ্চা পোলাপাইন, কষ্টটা সইতে পারবে না। এদিকে শার্নিয়ার কলেজে কিছুদিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর সেখানে তারা নাচের পারফর্ম করবে, আর তাই তারা নাচের ভিডিও দেখে নাচ শিখছে। এদিকে দীপু বাসায় এসে তার দুলাভাই সুদিকে লাল পানি খাইয়ে হাত করে নেয়, যেন সে তার আর শার্নিয়ার বিয়ের ব্যাপারটা বাসায় উপস্থাপন করে। তো সে আরও একটা বোতল এক্সট্রা নেয় এবং রুমে থাকা কম্পিউটারের কাভারে লুকিয়ে রাখে। কিন্তু সুধীর বউ যখন রুম ঝাড়ু দিতে আসে তখন পিসির কভারটা খুলে বোতলটি বেরিয়ে আসে। সুধীর বউ রেগে মেগে বোতলটা তার কাছে নিয়ে আসে, বলে, এটা পিসির ভিতরে কেন? তখন সে ভেবাচেকা খেয়ে বলে, আরে এটার ভেতরে তো পেট্রোল আছে, পিসি পেট্রোলে চলে, বুঝছো? তখন সুধীর বউ রেগে মেগে তাকে অনেক বকাবকি করে চলে যায়। তার মানে সুধী কট খেয়ে যায়। এদিকে কলেজের কিছু সিনিয়র ভাই শার্নিয়াকে পটানোর চেষ্টা চালাচ্ছে। এটা দেখে অদিত স্যার সেখানে চলে আসলে ছেলেগুলো ভয়ে কেটে পড়ে। কিন্তু অদিত স্যার আবার কলেজ মাঠে ঢুকতেই অরুণের সামনে পড়ে গেলে সে আবার অরুণের ভয়ে কেটে পড়ে। এবার ভাবুন কি একটা অবস্থা। সিন ক্লাসরুমে চলে আসলে দেখি ম্যাডাম ক্লাসের সবাইকে বলছে, সামনের সপ্তাহে আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত রইল, কলেজ বাসে করে তোমাদের সবাইকে সেখানে নিয়ে যাওয়া হবে। এটা শুনে তো সবাই মহা খুশি। ক্লাস শেষে সঙ্গীত শার্নিয়াকে ক্যাম্পাসে বসে পড়া বুঝাচ্ছে। শার্নিয়া চলে যেতেই অদিত স্যার এসে বলে, বেটা নিজে তো ক্লাসে পড়া দিতে পারিস না, আবার অন্যকে পড়াচ্ছিস। সঙ্গীত বলে, স্যার যতটুকু পারি ততটুকুই বুঝাচ্ছিলাম। তখন স্যার বলে, আরে বাহ, তো আমাকেও কি একটু বুঝানো যাবে? এরপর সঙ্গীতও সেখান থেকে কেটে পড়ে। এরপর সিন হোস্টেলের রুমে আসলে দেখি এরা পুরোদমে দরজা লাগিয়ে ডান্স প্র্যাকটিস শুরু করে দিয়েছে। যেভাবেই হোক কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ডান্স শিখতেই হবে এবং বাকি টিমদের থেকে ভালো করতে হবে। সিন কলেজে আসলে দেখি গতকাল অদিত স্যার সঙ্গীতের উপর ফাপড় নিয়েছিল, আজকে আবার অরুণ ফাপড় নিচ্ছে। অরুণ বলে, ইদানিং দেখছি তুই শার্নিয়াকে খুব বেশি পড়া শিখাচ্ছিস, তোর মতলব কি সেটা খুব ভালো করেই জানি, তাই ভালো হয়ে যা, নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দিব। এটা শুনে সঙ্গীত যান বাঁচিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়ে। অন্যদিকে শার্নিয়া দীপুর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেও আজও তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি। বাট আজকে সোনার ল্যাপটপে গোল্ডফিশের ভিডিও দেখলেই তার দীপুর গোল্ডফিশের কথা মনে পড়ে যায়, আর তাই শার্নিয়া আজকেই ফার্স্ট টাইম দীপুকে হাই জানায়। এদিকে দীপু তো মহা খুশি। এদিকে বরুণ ভেবে পাচ্ছে না যে হালায় এত খুশি হয়ে কার সাথে চ্যাট করছে। তো শার্নিয়া দীপুকে জিজ্ঞেস করে, তোমার গোল্ডফিশ কেমন আছে? দীপু বলে, হ্যাঁ ভালো, একটু আগেই তাকে খাওয়ালাম। তখন শার্নিয়া বলে, তুমি ওর কি নাম রেখেছো? দীপু বলে, আমি ওকে রাহুল নামে ডাকি। তো এইভাবেই তাদের মধ্যে ভালো একটি বন্ধুত্ব গড়ে ওঠে। সিন চলে আসে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনে। শার্নিয়া সহ অন্যান্য সব মেয়েরা সেজেগুজে ফিটফাট হয়ে ডেকোরেশনের জন্য ফুলের পাপড়ি বাছাই করছে, আর সঙ্গীত একটু দূরে বসে থেকেই শার্নিয়াকে চেয়ে চেয়ে দেখছে। এমন সময় অদিত স্যার এসে সোজা শার্নিয়ার পাশে এসে বসে এবং নানা বাহানায় কথা বলার চেষ্টা করে। শার্নিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে,
বাট কোনো উপায় খুঁজে পাচ্ছে না। আর তখন অদিত স্যার সার্নিয়াকে নানা বাহানা স্পর্শ করতে শুরু করলে সার্নিয়া ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। কিন্তু সে বের হতেই আবার অরুণের সামনে পড়লে পালানোর চেষ্টা করে, কিন্তু অরুণ দেখে ফেলে এবং সার্নিয়াকে ডেকে বলে, তুমি কি আমাকে ভয় পাও? সার্নিয়া বলে, না তো। অরুণ বলে, আচ্ছা ঠিক আছে, এই কলেজে তোমার সবচেয়ে কাছের ফ্রেন্ড কে কে আছে? সার্নিয়া বলে, সোনা, শিরিন, দীপ্তি, এগুলোই তো। অরুণ বলে, না, ছেলেদের মধ্যে। সার্নিয়া একটু ভেবে বলে, সঙ্গীতকে আমার ভালো লাগে, ছেলে বন্ধুর মধ্যে একমাত্র সেই আছে। এটা শুনে অরুণ কল্পনাতেই সঙ্গীতকে সেই লেভেলের ধোলাই দেওয়া শুরু করে। তখন সার্নিয়া ডাক দিয়ে বলে, আমি কি যেতে পারি? অরুণ বলে, যাও, তবে হ্যাঁ, কিছুক্ষণ পর আমি স্টেজে গান গাইবো, তখন তুমি উপস্থিত থেকো। তখন সে হ্যাঁ বলে চলে গেলে অরুণ সঙ্গীতকে কি করবে সেটা ভাবতে থাকে এবং সিন চলে আসে অনুষ্ঠানে। স্টেজে অনেকেই পারফর্ম করে যাচ্ছে, অন্যদিকে সার্নিয়ার টিম ড্রেসিং রুমে বসে ঝগড়া করে যাচ্ছে, কারণ সোনা বলছে ব্ল্যাক সানগ্লাস পরে নাচবে, কিন্তু কেউই এটার পক্ষে না। ওইদিকে অরুণের চালা অনুষ্ঠানের হোস্টকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলে, এটা পড়ো। তখন ছেলেটি কাগজ দেখে দেখে বলে, এবার স্টেজে গান পরিবেশন করতে আসছেন এই কলেজের সকল মেয়েদের হৃদয়ের স্পন্দন, মোট হ্যান্ডসাম এবং প্রতিভাবান ছেলে মিস্টার অরুণ দেশাই। এরপর অরুণ স্টেজে উঠতেই অদিত স্যার পাশে বসা লোককে বলে, ভাইজান দেখুন তো আশেপাশে ভাঙা ইট পান কিনা। অরুণ স্টেজে উঠে বলে, এখন আমি যে গানটি গাইতে যাচ্ছি এটি আমার লেখা এবং এই গানটি এই ক্যাম্পাসের আমার সবচেয়ে প্রিয় একজন মেয়েকে উৎসর্গ করতে যাচ্ছি। তখনই সোনা ঝটকা খেয়ে সার্নিয়ার দিকে তাকায়, এটা শুনে সেও রীতিমতো অবাক। এদিকে অদিত স্যার বিড়বিড় করে বলছে, শালা পরীক্ষার খাতায় 2 লাইন লিখতে পারে না, আবার নাকি গান লিখেছে। অরুণ গান গাইতে শুরু করলে দেখে গানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সার্নিয়াকে নিয়েই লেখা। এটা দেখে অদিত স্যার জ্বলতে থাকে। এদিকে সার্নিয়া তো লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, অরুণের গান গাওয়া শেষ হলে নৃত্য পরিবেশনের জন্য সার্নিয়ার টিমের ডাক পড়ে। অবশেষে সোনার কথা মতো সবাই ব্ল্যাক সানগ্লাস পরে স্টেজে চলে আসে। এরপর আর কি, ডান্স শুরু করলে স্টেজে 5 জন থাকলেও সবার নজর সার্নিয়ার উপরেই থাকে। এদিকে সঙ্গীত আপন মনে সার্নিয়াকে দেখছে, সেদিকে অরুণও আবার এক দৃষ্টিতে সার্নিয়াকেই দেখছে। এদিকে অদিত স্যার সেই একই কাজ করছে। তো ডান্স পরিবেশনা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ শিরিন সার্নিয়ার সাথে ধাক্কা খায়। সার্নিয়া পরিস্থিতি সামাল দিতে চাইলেও শিরিন এটা নিয়ে এত পরিমাণ সিনক্রেট করে যে অবশেষে স্টেজে পর্দা নামিয়ে দিতে হয়। তো রাতে সার্নিয়া দীপুর সাথে চ্যাটিং করে ও আজকের ডান্স পরিবেশনার কথা শেয়ার করে। তো এইভাবেই নানা গল্প করার এক পর্যায়ে দীপু বলে, এইভাবে আমরা ইনস্টাগ্রামে আটকে না থেকে ফোনে কথা বলতে পারি না? তখন সার্নিয়া তার নাম্বারটা দেয়। এদিকে সোনা আবার এক দৃষ্টিতে সার্নিয়াকে দেখছিল আর ভাবছিল এই কার সাথে চ্যাটিং করছে। তখন সার্নিয়া ব্যাপারটা বুঝতে পেরে ভয়ে আছে, আর তখনই দীপু কল দিলে সার্নিয়া কলটা কেটে দিলে সোনা বলে, এই তুই কার সাথে কথা বলছিস রে? সার্নিয়া বলে, বলবো না। এই বলে সে ধুম করে শুয়ে পড়ে। এরপর মাঝরাতে সোনা ঘুমাচ্ছে এমন সময় সার্নিয়া বলে, সোনা সোনা। তখন সে ঘুমের মধ্যেই বলে, হ্যাঁ। সার্নিয়া বলে, তুই জানতে চাইছিলি না ছেলেটা কে? সোনা ঘুমের মধ্যেই বলে, কে? তখন উত্তরে বলে, ওই যে সেদিন শহরে ঘুরতে গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছিলিস না, এটা সেই ছেলে। তখন সোনা এক লাফে ঘুম থেকে উঠে বলে, কুত্তি কোথাকার, ধাক্কা খেলাম আমি আর হৃদয় পিছলে গেল তোর। সার্নিয়া বলে, চিৎকার করিস না, তেমন কিছুই না, জাস্ট একটু চ্যাট করি, এই আর কি। এদিকে দীপু ব্যবসার কাজে তার বন্ধু বরুণের সাথে একটা জায়গায় এসেছে। এমন সময় সার্নিয়া কল করতেই দীপু তাড়াহুড়া করে বাহিরে চলে আসে এবং কলটি রিসিভ করে। সার্নিয়া বলে, রাতে কল করেছিলে কিন্তু আমি ধরতে পারিনি, এর জন্য সরি, ভালো থাকো, বাই। এই বলেই সার্নিয়া কলটি কেটে দেয়। তখনই বরুণ বাহিরে এসে বলে, কদিন ধরেই লক্ষ্য করছি কার সাথে যেন চ্যাটে মুজে থাকিস, এখন আবার দেখছি কল পেয়ে দূরে ছুটে চলে আসলি, কাহিনী কি, মেয়েটাকে? দীপু বলে, ঝটকা সহ্য করতে পারবি তো? অরুণ পাশে থাকা গাড়ির সাথে হেলান দিয়ে বলে, হ্যাঁ, এবার বল। দীপু বলে, সেদিন যে একটা মেয়েকে দেখে তোর খুব পছন্দ হলো, তুই তাকে বিয়ে করতে চাইলি? অরুণ বলে, হ্যাঁ, তার বান্ধবী। দীপু বলে, না, সেই মেয়েটাই। এটা শুনে তো বরুণ ঝটকা খেয়ে যায়। দীপু বলে, দেখ, তুই এর আগে আমাদের গ্রামের সাদিয়ার সাথে প্রেম করলি, আর রাত বিরাতে তোদেরকে দেখা করিয়ে দেওয়ার জন্য আমি কতই না মশার কামড় খেয়েছি, এবার আমায় হেল্প কর। বরুণ বলে, কিন্তু আমি যে তাকে পছন্দ করতাম তার কি হবে? দীপু বলে, কয়েকটা দিন বুকটা একটু চিনচিন করবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। তো এরপর থেকেই দীপু আর সার্নিয়ার চ্যাট করা কমে যায়, কিন্তু ফোন কলে কথা বলা বেড়ে যায়। এখন তারা সময় পেলেই ফোন কলে কথা বলা শুরু করে। একদিন ফোনে কথা বলার সময় সার্নিয়া দীপুকে বলে, আগামীকাল সে ম্যাডামের বিয়ে খেতে যাবে। তখন দীপু বলে,
যদি আমিও সেখানে যাই তবে কি আমার সাথে দেখা করবে? তখন মজা করে বলে, মোটেও না। তো এইভাবে তারা মজার ছলে কথা বলতে থাকে। আর সিন চলে আসা পরের দিন কলেজ বাসে। সবাই খুব মজা করে ম্যাডামের বিয়ে খেতে যাচ্ছে। তো বাসের মধ্যে সঙ্গীত সার্নিয়ার মন জয় করার জন্য তাকে একটা চকলেট গিফট করে। এটা দেখে অদিত স্যার তো ভিতরে ভিতরে জ্বলছে। তো সে কি গিফট করবে সেটা ভাবতে থাকে এবং তার কাছে একটি কমলা ছিল, সেটা গিফট করে। এটা দেখে সার্নিয়া তো অবাক। ওইদিকে সঙ্গীত জ্বলে যাচ্ছে। এবার সিন চলে আসে বিয়ে বাড়িতে। আমরা দেখি সার্নিয়ার এক পাশে সঙ্গীত এবং অন্য পাশে অদিত স্যার বসে আছে। সঙ্গীত সার্নিয়ার সাথে যখনই কথা বলতে চাচ্ছে তখনই অদিত স্যার কথা বলে মনোযোগ নষ্ট করে দিচ্ছে। আবার যখনই অদিত স্যার সার্নিয়ার সাথে কথা বলতে যাচ্ছে তখনই আবার সঙ্গীত সার্নিয়ার সাথে কথা বলে মনোযোগ নষ্ট করে দিচ্ছে। আর এদিকে দুজনের মাঝখানে সার্নিয়া যেন মাইনকা চিপায় আটকে গেছে। আর তখনই অদিত স্যার অনেক সাহস জুগিয়ে বলে, সার্নিয়া আমরা কি একটা সেলফি তুলতে পারি? তো সঙ্গীত এটা শুনে ফেলে আর বলে, সোনা শিরিন তোরা এদিকে আয়, স্যার নাকি সেলফি তুলবে। কি একটা অবস্থা, তাই না? তখন স্যার বলে, থাক, পরে বিয়ের সময় নিবনে। ব্যাপারটা বুঝতে পেরে সোনা সার্নিয়াকে নিজের সাথে বসিয়ে নিয়ে পিছনে তাকাতেই সোনা বরুণ ও দীপুকে দেখে অবাক হয়। সার্নিয়াও দীপুকে এখানে আসতে দেখে অবাক হয়। তো সার্নিয়া কাছে এসে বরুণের সাথে হাই হ্যালো করলে বরুণ তো মহা খুশি। কিন্তু যখনই সার্নিয়া দীপুর সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতে শুরু করে আর তখনই বরুণের জ্বলতে থাকে। এদিকে অদিত স্যার সার্নিয়াকে এইভাবে একটি ছেলের সাথে মিশতে দেখে দিলে আঘাত পায়। আর সেই সাথে সঙ্গীতও। মানে এতক্ষণ এরা দুজন সার্নিয়াকে নিয়ে কারাকারি করছিল, এখন আবার কোথা থেকে তৃতীয় জন ঢুকে পড়ল। তখন সার্নিয়া দীপু ও বরুণকে ভিতরে এসে বসতে বললে তারা বলে, না থাক, পরে আসতেছি, তুমি যাও। এটা শুনে সার্নিয়া তার নিজের সিটে এসে বসতেই শিরিন বলে, দেখ অদিত স্যার ছেলেটির কাছে যাচ্ছে। সার্নিয়া তো এটা দেখে রীতিমতোই ভয় পেয়ে যায়। তো অদিত স্যার জিজ্ঞেস করে, তোমরা সার্নিয়ার কে? দীপু বলে, আমরা ওর গ্রামের বন্ধু, এখানে একটা ব্যবসার কাজে আসছিলাম। তো শুনলাম সার্নিয়া নাকি এখানে বিয়েতে এসেছে, তাই আসলাম। তখন অদিত স্যার পিন লাগানোর জন্য বলে, তোমাদেরও লাল শার্ট, আমারও লাল শার্ট, দেখেছো আমাদের কত মিল। এর মাঝেই খাওয়ার সময় হলে সবাই বসতে শুরু করে। স্যার বীরের মাঝেই দৌড়ে বেড়াচ্ছে সার্নিয়ার সাথে বসার জন্য। দীপুরও একই অবস্থা। বাট এর মাঝেই বরুণ সার্নিয়ার সাথে ধুম করে বসে পড়ে। দীপু তো অবাক। এদিকে অদিত স্যারও অবশেষে মন খারাপ করে সঙ্গীতের পাশে এসে বসে। তো দীপু দূর থেকে সার্নিয়ার সাথে গল্প করছে আর অদিত স্যার জ্বলে যাচ্ছে। ওইদিকে আবার দীপুর সাথে সার্নিয়ার এইভাবে হেসে কথা বলা দেখে সোনা রাগে জ্বলে যাচ্ছে। সিন এখান থেকে কাট হয়ে চলে আসে পরের দিন কলেজ প্র্যাকটিক্যাল ক্লাসে। অদিত স্যার প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন আর গতকালের ঘটনায় এখন সবার উপর অকারণেই রেগে যাচ্ছেন। কিছুতেই রাগ না কমলে অজিত স্যার সার্নিয়াকে আলাদাভাবে ডেকে অকারণে নানা অজুহাতে বকতে শুরু করে এবং সার্নিয়ার খাতা দেখে বলে, এসব কি এঁকেছ? এখানের একটি অঙ্কনও ঠিক হয়নি। এই বলে স্যার উচ্চস্বরে রেগে গিয়ে সার্নিয়াকে ক্লাসরুম থেকে বের করে দেয়। সার্নিয়া খাতাটা নিয়ে অসহায়ের মতো ক্লাসরুম থেকে বের হতেই অরুণ হুট করে সার্নিয়ার খাতাটা নিয়ে বলে, ফলো মি। এই বলে অরুণ চলতে শুরু করে। সার্নিয়া তাকে ফলো করতে করতে কলেজের লাইব্রেরিতে পৌঁছায়। অরুণ বলে, আমি তোমাকে একটা সুখবর দিতে এখানে ডেকে এনেছি। তখন অরুণ বলে, আমি বিয়ে করতে যাচ্ছি। সার্নিয়া খুশি হয়ে বলে, অভিনন্দন। অরুণ বলে, নো, আমি তোমাকেই বিয়ে করতে যাচ্ছি। সার্নিয়ার ফেস থেকে খুশি গায়েব। তখন অরুণ বলে, কিছু বলছো না যে, তোমার কি সময় দরকার? সার্নিয়া বলে, অরুণ বলে, কতক্ষণ সময় দরকার তোমার? সার্নিয়া 6 বলতেই অরুণ বলে ওঠে, 6 মিনিট। সার্নিয়া বলে, না, 6 মাস। অরুণ তো শুনে পুরাই শকড। সার্নিয়া বলে, সময়টা কি বেশি হয়ে গেল? অরুণ বলে, না না, ঠিক আছে, বিয়ের প্রসঙ্গ তো, 6 মাস সময় নেওয়া উচিত। সার্নিয়া বলে, এবার আমি কি যেতে পারি? এই বলে সার্নিয়া কোনো রকমে কেটে পড়ে। ক্যান্টিন থেকে এসে সঙ্গীত সব কিছু শুনে বলে, তুমি 6 মাস কেন সময় নিলে? সোজা না করে দিতে। সার্নিয়া বলে, যদি আমাকে চাকু মারতে আসতো তুমি কি আমাকে বাঁচাতে? শিরিন বলে, 6 মাস পর কি বলবি? সার্নিয়া বলে, জানি না। এর মাঝেই সঙ্গীতের ফেসে ভাত লেগে আছে দেখে সার্নিয়া সেটা মুছে দিচ্ছে। ঠিক তখনই অরুণ ক্যান্টিনে প্রবেশ করে এবং এটা দেখে ফেলে। আবার তখনই সার্নিয়া সঙ্গীতের গায়ে হাত দিয়ে বলে, তোমার গায়ে তো জ্বর এসেছে, ওষুধ খাচ্ছ না কেন? সঙ্গীত মিনমিন করে বলে, এ জ্বর ওষুধে কমবে না, এটা প্রেমের জ্বর। সার্নিয়া বলে ওঠে, কি? সঙ্গীত বলে, না কিছু না। ওইদিকে অরুণ তো সব দেখে রাগে ছটফট করছে। এই বুঝি সঙ্গীতকে রামধুলাই দিয়ে জ্বরের 14 গোষ্ঠী উদ্ধার করলো। ব্যাপারটা বুঝতে পেরে অরুণের চেলারা টেনে বাহিরে নিয়ে যায়। এদিকে সার্নিয়া এসব অশান্তি থেকে একটু বের হওয়ার জন্য নিয়মিত দীপুর সাথে বাহিরে ঘুরতে বের হওয়া শুরু করেছে। দীপু রোজ সার্নিয়াকে গাড়ি করে নিয়ে যায় এবং সারাটা দিন বাহিরে কাটিয়ে আবার গাড়িতে করে হোস্টেলে রেখে যায়। একদিন সার্নিয়া অজিত স্যারের কাছে বই নিতে গেলে
বই নিয়ে আসার সময় বইয়ের ভেতর থেকে একটি কাগজ পড়ে যায়। শার্নিয়া কাগজটা তুলে নিয়ে স্যারকে এগিয়ে দেয় এবং বলে, স্যার আপনার কাগজ। স্যার বলে, এটা তোমাকেই দিয়েছি, পড়ো এবং উত্তর জানাও। শার্নিয়া বলে, স্যার আপনি যা ভাবছেন সেটা সম্ভব নয়। স্যার বলে, কেন? শার্নিয়া বিরক্ত হয়ে বলে, স্যার আপনি আমার শিক্ষক হয়ে কি শুরু করেছেন? এই বলে শার্নিয়া রেগে চলে যেতে চাইলে তাকে বলে, প্লিজ এই কথাটা কাউকে জানিও না। শার্নিয়া বিরক্ত হয়ে চুপচাপ চলে যায়। এদিকে অরুণ ক্যালেন্ডারের পাতা দেখছে এবং সে অপেক্ষায় আছে যে কখন 6 মাস পূর্ণ হবে। সিন পরীক্ষার রেজাল্টের দিনে আসলে শিরিন শার্নিয়াকে বলে, রেজাল্ট দেখবি না? শার্নিয়া বলে, অবশ্যই পাশ করেছি, তাই আমার এত তাড়া নেই, তুই গিয়ে তোরটা দেখ। শিরিন তখন রেজাল্ট বোর্ডে এসে দেখে সে পাশ করেছে, তবে শার্নিয়া পাশ করেনি। শার্নিয়া তো এটা শুনে রীতিমতো অবাক। সে সঙ্গে সঙ্গে অজিত স্যারের কাছে যায় এবং তাকে বলে, স্যার আপনি আমাকে ফেল করে দিয়েছেন কেন? স্যার বলে, তুমি এক্সাম বাজে দিয়েছ তাই ফেল করেছো। তখন শার্নিয়া বলে, স্যার আমি জানি আপনি আমার পার্সোনাল ম্যাটারের কারণে আমাকে ফেল করিয়েছেন। স্যার বলে, তোমার পরিবার কি জানে না তুমি হোস্টেলে না থেকে সারাদিন প্রেমিকের সাথে ঘুরে বেড়াও? এটা শুনে শার্নিয়া চুপ হয়ে যায়। স্যার বলে, ওকে তাহলে আমি জানাচ্ছি। এটা বলে অজিত স্যার রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় স্যার শার্নিয়ার বাবা মাকে এটা জানিয়ে দিয়েছে এবং তারা শার্নিয়ার কলেজে এসেছে। একে তো পরীক্ষায় ফেল করেছে এটার রাগ, তারপর আবার তার মেয়ে নাকি প্রেমিকের সাথে ঘুরে বেড়ায় সেই রাগ। দুটো মিলে শার্নিয়ার বাবা মা শার্নিয়াকে ভীষণ বকাঝকা করছে আর শার্নিয়া অসহায়ের মতো কান্না করে যাচ্ছে। তো এসব শেষে শার্নিয়ার বাবা মা ক্যান্টিনে এসে খাবার খাচ্ছে। এমন সময় অরুণ এসে তাদের সামনে এসে বসে এবং তাদের বলে, আপনারা কি শার্নিয়ার বাবা মা? তারা হা বললে অরুণ বলে, আমি অরুণ দেশাই, ফাইনাল ইয়ারে পড়ি। আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। বাস, আর কোনো কথা নেই। শার্নিয়ার বাবা হঠাৎ করেই অরুণের ফেসে পানি ছুঁড়ে মারে এবং অরুণের কলার ধরে বলে, তুমি কি সেই ছেলে যার সাথে শার্নিয়া ঘুরে বেড়ায়? অরুণ বলে, না তো। শার্নিয়ার বাবা বলে, তাহলে তুমি কে? অরুণ বলে, আমি শার্নিয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি, কিন্তু ও আমার কাছে 6 মাস সময় চেয়েছে। শার্নিয়ার বাবা বলে, সময় নিয়েছে মানে? আজ ওর একদিন কি আমার একদিন? এটা বলে শার্নিয়ার বাবা রেগে চলে যায়। সিন চলে আসে কলেজের একটা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে। আমরা দেখতে পাই সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শিরিন এসে শার্নিয়াকে বলে, শার্নিয়া অরুণ তোকে গাছতলায় ডেকেছে, সে তোর অপেক্ষায় আছে। শার্নিয়া বিরক্ত হয়ে অনুষ্ঠান থেকে উঠে সে গাছতলায় চলে আসলে অরুণ শার্নিয়াকে বলে, শার্নিয়া কয়েকদিন পর আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা, আর তারপর আমাকে কলেজ ছেড়ে চলে যেতে হবে। গতকাল তোমার 6 মাস পার হয়ে গেছে, তাই তোমার সিদ্ধান্তটা জানাও। শার্নিয়া আমতা আমতা করতে করতে বলে, আসলে এই 6 মাস আমি অনেক কিছু ভাবার পর বুঝতে পারলাম আপনাকে স্বামী স্বামী লাগে না, আপনাকে বড় ভাই লাগে। এটা শুনে তরুণ হতবাক হয়ে যায় এবং বলে, শার্নিয়া তুমি কি কোনো কম বয়সী ছেলেকে পছন্দ করো? শার্নিয়া বলে, না তেমন কেউ নেই, জাস্ট বড় ভাই এই আর কি। এটা শুনে অরুণ ভাবে নিশ্চয়ই ও কম বয়সী কাউকে পছন্দ করে, কিন্তু সেটা কে? তখন শার্নিয়া বলে, আমি কি যেতে পারি? অরুণ বলে, এত অস্থির হচ্ছ কেন? শার্নিয়া বলে, কুইজ অনুষ্ঠানে সঙ্গীত অংশগ্রহণ করেছে তো তাই। এটা বলে শার্নিয়া চলে যায়। তখন অরুণের মনে পড়ে একদিন শার্নিয়া তাকে বলেছিল, ছেলে বন্ধু হিসেবে আমার সঙ্গীতকে ভালো লাগে। বাস, কোনো কথা নেই। অরুণ রেগে অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং বলে, সঙ্গীতের বাচ্চা দাঁড়া, তোর খবর আছে। সঙ্গীত এমন পরিস্থিতি দেখে উঠে দৌড় দিলে অরুণ তার পিছনে ধাওয়া করে। ধাওয়া চলছে তো চলছেই। অরুণ সঙ্গীতকে পুরো ক্যাম্পাস কয়েকবার রাউন্ড করায়। সঙ্গীত শেষমেশে হাঁপিয়ে যায়। তখন অরুণ সঙ্গীতকে ধরে নাকে মুখে লাগাতার কয়েকটা ঘুষি মারলে সঙ্গীতের অবস্থা খারাপ হয়ে যায়। অরুণ বলে, হারামি, তুই তাহলে শার্নিয়ার প্রেমিক? সঙ্গীত তখন বলল, হ্যাঁ ঠিক আছে, আমি শার্নিয়াকে পছন্দ করি, কিন্তু আমি শার্নিয়ার প্রেমিক নই। অরুণ তখন বলে, শালা, আর যদি তোকে কখনো শার্নিয়ার আশেপাশে দেখছি তাহলে তোর খবর আছে। এই বলে অরুণ সঙ্গীতকে ছেড়ে দেয়। সঙ্গীত রেগে গিয়ে বলে, আমি কি ড্রাম? যখন ইচ্ছা অদিত স্যার আমাকে বাজাচ্ছে, আবার যখন ইচ্ছা তুমি আমাকে বাজাচ্ছ। ভাই, আর কি দুনিয়াতে কোনো মেয়ে নেই? তোরা সবাই একজন মেয়ের পিছনেই পড়ে আছিস। এটা শুনে অরুণ রেগে গেলে সঙ্গীত ভয়ে দৌড়ে পালায়। এরপর থেকে শার্নিয়ার দিনকাল ভালোই যাচ্ছিল। সে দীপুর সাথে নানা জায়গায় ঘুরে ফিরে ভালোই সময় কাটাচ্ছিল। একদিন দীপু শার্নিয়াকে শপিং করে দেওয়ার জন্য একটি ভালো শপিং মলে নিয়ে আসে। তো শার্নিয়া ক্যাটস দেখছিল। দীপু বলে, তুমি এই দিকটা দেখো, আমি ওই দিকের গ্যালারিটা দেখে আসছি। এই বলে দীপু অন্য গ্যালারির দিকে চলে গেলে সে যখন ঘুরে ফিরে দেখছে তখন সে দেখে অরুণ ওখানে। অরুণ শার্নিয়াকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? শার্নিয়া আমতা আমতা করে বলে, সোনার সাথে শপিং করতে আসছি। তখন অরুণ বলে, সোনা কোথায়? শার্নিয়া তখন আশেপাশে খোঁজার ভান করলে অরুণ বলে, তোমার কষ্টে আমি হিমালয় সফরে গিয়েছিলাম। এই যে দেখো, তোমার নামের অক্ষরে একটা ট্যাটু করেছি। তোমাকে আমি এত ফোন করি, তুমি ধরো না কেন?
এর মাঝে দীপু এসে শার্নিয়ার সাথে কথা বললে অরুণ অবাক হয়ে বলে, এই ছেলেটা কে? শার্নিয়া তখন বলে, আমার বন্ধু দীপু। আর দীপুকে বলে, এটা আমার কলেজের সিনিয়র অরুণ দেশাই। দীপু বলে, ও এটাই তাহলে সেই ছেলে। অরুণ রেগে গিয়ে বলে, সেই ছেলে মানে? আমি ওর কি হই তুমি তা জানো? যাই হোক শার্নিয়া, আমি তোমাকে ফোন করলে সাথে সাথে ফোন রিসিভ করবে, ঠিক আছে? এই বলে অরুণ সেই একটা ভাব নিয়ে সেখান থেকে চলে গেলে শার্নিয়ার শপিং করার মুডটাই নষ্ট হয়ে যায়। তো দীপু শার্নিয়ার মন ভালো করার জন্য তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে। শার্নিয়া মন খারাপ করে আছে দেখে দীপু বলে, তোমার কি হয়েছে? যখন থেকে ছেলেটিকে দেখেছ তখন থেকে উদাস হয়ে আছো। তখন শার্নিয়া বলে, আমি ভেবেছিলাম সে আমার পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু না, সে এখনো আমার পিছনে পড়ে আছে। দীপু বলে, তুমি তার সঙ্গে আমাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দিলে কেন? শার্নিয়া রেগে গিয়ে বলে, তো কি পরিচয় দেব? দীপু বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, কিন্তু তুমি তার সঙ্গে আমাকে বন্ধু পরিচয় দিলে কেন? আমার তো ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে। বাস, এটা নিয়ে শার্নিয়া খেপে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তারা দুজন যখন ঝগড়া করছে তখন একজন স্থানীয় ছেলে দূর থেকে বলে ওঠে, ভাই তোদের কি সমস্যা, এখানে কি করছিস? এটা শুনে দীপু রেগে গেলে শার্নিয়া দীপুকে টেনে নিয়ে যেতে শুরু করে। তখন দীপু রেগে গিয়ে ছেলেটাকে গালি দিয়ে বসে, কিন্তু দীপু ছেলেটির সাথে তর্ক শুরু করে। ছেলেটিও তর্ক করতে শুরু করলে দীপু শার্নিয়ার কাছ থেকে হাতটা ছাড়িয়ে কোনো কথা নেই তেরে এসে ওই ছেলেটিকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। শার্নিয়া তো রীতিমতো অবাক। তখন দীপু শার্নিয়াকে নিয়ে তাড়াহুড়া করে গাড়িতে করে চলে আসে সেখান থেকে। দীপুর এমন আচরণ দেখে শার্নিয়া খুব রাগ করে বসলো এবং গাড়ি থেকে নেমে যেতে চাইল। এটা দেখে দীপু শার্নিয়াকে বলল, প্লিজ রাগ করো না, আসলে আমার একটু রাগ বেশি, আর ওরা খারাপ ব্যবহার করছিল তো তাই আমি নিজেকে সামলাতে পারিনি। তবে তুমি আমাকে নিয়ে ভয় পেও না, আমার মারামারি করার অভ্যাস আছে। আমি বহুবার এর চেয়ে বড় বড় মারামারি করেছি, না হলেও তো 10 থেকে 15 বার হবেই। এটা শুনে শার্নিয়ার রেগে তার দিকে তাকালে দীপু বলে, এখন আমি আবার এসব করি না, ছেড়ে দিয়েছি। মারামারিতে আমাদের টিম লিডার ছিল সৌমিশ ভাই, এখন তার সাথে মেশাও ছেড়ে দিয়েছি। এটা শুনে শার্নিয়া বলল, ঠিক আছে, আর যেন কোনোদিন মারামারির কথা না শুনি। এই বলে শার্নিয়া রেগে মেগে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় রাতে শার্নিয়া মন খারাপ করে বসে আছে, আর সোনা বলছে সে 10 থেকে 15 বার মারামারি করেছে। এটা আবার গর্ব করে বলেছে, আমি তোকে অনেকবার বলেছি এই ছেলের সাথে রিলেশন করিস না, ছেলেটা ভালো নয়, কিন্তু তুই ছেলেটির হাতে গোল্ডফিশ দেখেই একেবারে গলে গেলি। এখনো সময় আছে, আরেকবার ভেবে দেখ। এটা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। সিন দীপুর কাছে আসলে দেখি দীপু বাসায় এসে তার দুলাভাইয়ের সাথে শেয়ার করেছে যে অরুণ নামের একটা ছেলে শার্নিয়ার পিছনে লেগেছে, আর এটা নিয়ে তার খুব টেনশন হচ্ছে। এটা শুনে তার দুলাভাই বলে, তুই এখনই এই ছেলেকে কল কর দেখি। দীপু বলে, আমার কাছে নাম্বার নেই। সুধী বলে, কারো কাছ থেকে কালেক্ট করতে পারবি না? দীপু বলে, হ্যাঁ সেটা পারবো। তখন সিন চলে আসে অরুণের দিকে। তখন আমরা দেখতে পাই সে মনের ভেতরের অস্থিরতা দূর করার জন্য ইয়োগা করছিল। ঠিক তখনই দীপু কল করে। অরুণ বলে, হ্যালো, কে? সে বলে, আমি দীপু, শার্নিয়ার ফ্রেন্ড। এবার অরুণ পার্ট নিয়ে বলে, হ্যাঁ বলো। দীপু বলল, আমি সামনাসামনি দেখা করতে চাই। অরুণ বলে, কোথায় দেখা করবে বলো? দীপু বলে, এর্নাকুলামে। অরুণ বলে, ঠিক আছে, আগামীকাল চলে আসবো। পরের দিন এর্নাকুলামে আসলে দেখি অরুণ তার চেলাগুলাকে সাথে নিয়েই এসেছে এবং দীপুর আসার অপেক্ষা করছে, কারণ সে তাকে ধোলাই দেওয়ার প্রস্তুতি নিয়েই এখানে এসেছে। তো দীপু আসলে দেখি সেও তার টিম নিয়ে এসেছে, সাথে তার সেই আগের টিম লিডার সৌমেশ ভাইকেও সাথে নিয়ে এসেছে। তো সৌমেশ ভাই এসে অরুণের সামনে বসে পড়লে অরুণ তো শকড। সৌমেশ বলে, ব্রো, ডাইরেক্ট মেন কথায় আসি। দীপু আমার বন্ধু, তুমি যেই মেয়ের পেছনে পড়ে আছো সেই মেয়ে আমার বন্ধু দীপুর সাথে রিলেশন করে, সুতরাং তুমি কেটে পড়ো। অরুণ পার্ট নিয়ে বলে, যদি না সরি তো? এটা শুনে দীপুর টিমের সবাই অরুণকে মারার জন্য উঠে দাঁড়ালে দীপু সবাইকে থামায়। তখন অরুণ কিছুটা সময় চুপ করে থেকে বলে, ওকে, ওর পিছন ছেড়ে দিব। এটা শুনে দীপুর টিমের সবাই হাততালি দিলে অরুণ উঠে চলে যায় এবং দীপুর টিমের সবাই চলে যেতে শুরু করে। কিন্তু অরুণ গাড়িতে উঠে এত বড় অপমান সহ্য করতে না পেরে রেগে আবার গাড়ি থেকে বের হয়ে আসে এবং দীপুকে বলে, তুমি এই কথাগুলো বলার জন্য একা আসতে পারতে, এসব অপ্রয়োজনীয় লোক আনার কোনো মানে ছিল না। এটা শুনে সুমেশ ভাই তেরে আসতে আসতে বলে, শালা আমি অপ্রয়োজনীয়? এটা বলে সুমেশ ভাই অরুণকে ধাওয়া শুরু করে এবং শেষমেশে অরুণকে ধরে তারা ইচ্ছে মতো মারতে শুরু করে। বাস, শুরু হয়ে যায় দুই টিমের মারামারি। তবে সুমেশের রাগ ছিল শুধুমাত্র অরুণের উপর, তাই সে বাকি সবাইকে রেখে শুধুমাত্র অরুণকে মেরে যাচ্ছে। এমন সময় পুলিশের গাড়ির শব্দ শুনে যে যার মতো করে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। সিন কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শার্নিয়া দীপুকে কল করে বলে, তুমি নিজেকে কি ভাবো? তোমাকে যে বলেছিলাম আর কখনো মারামারি করবে না, তাহলে তুমি কেন আবার মারামারি করলে? দীপু বলে, সরি, আমি আসলে মারামারি করতে চাইনি। কিন্তু শার্নিয়া তাকে থামিয়ে দিয়ে বলে,
পুরো কলেজে এটা জানাজানি হয়ে গেছে। আমি লজ্জায় কারো সামনে যেতে পারছি না। সবাই বলছে আমি নাকি গুন্ডাদের সাথে ওঠবস করি। এটা বলে সার্নিয়া কাঁদতে থাকলে দীপু বলে, আমি তাকে মারার জন্য ডাকিনি, কিন্তু হঠাৎ সুমেশ রেগে গেলে ঝামেলা হয়ে যায়। সার্নিয়া বলে, তুমি নাকি সুমেশের সাথে চলা বন্ধ করে দিয়েছ এবং ভালো হয়ে গিয়েছ। এটা শুনে দীপু চুপ হয়ে যায়। আমার সব বান্ধবীরা এখন তোমার সাথে ব্রেকআপ করার পরামর্শ দিচ্ছে, তুমি এখন বলো আমি কি করব? আমার সামনে এক্সাম, সেমিনার প্রেজেন্টেশন, আর এখন আবার তোমার এসব তামসা। দীপু বলে, তামসা মানে? তুমি এসব কি বলছো? সার্নিয়া রেগে গিয়ে বলে, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, এসব করতে নয়। এটা শুনে দীপু রেগে যায় ও তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার এক পর্যায়ে সার্নিয়া রাগের মাথায় কলটা কেটে দিলে সেটা দীপুর সম্মানে গিয়ে লাগে। দীপু ভাবে সার্নিয়া হয়তো থাকতে না পেরে নিজে কল করবে, কিন্তু সার্নিয়া কল করে না। এভাবে 2 দিন চলে যায়। দীপু তো টেনশনে পড়ে যায়। এরপর দেখা যায় দীপুর দুলাভাই সার্নিয়াকে কল করে বলে, দীপু কি তোমাকে কল করেছিল? সার্নিয়া বলে, না। কেন? দুলাভাই বলে, বেচারা 2 দিন হলো রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেছে এবং কোথায় আছে কেউ জানে না। তাকে ফোন করে আসতে বললেও সে আসছে না। তুমি একটু কল করে বুঝিয়ে আসতে বলো না। সার্নিয়া বলে, দুলাভাই আপনাকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আপনিও দেখছি ওর নাটকে যোগ দিয়েছেন। জানি এগুলো বলার জন্য সে আপনাকে দিয়ে ফোন করিয়েছে, সুতরাং খবরদার আর এইসব ব্যাপার নিয়ে আপনি আমাকে ফোন করবেন না। এই বলে ফোনটা কেটে দিলে সুধীর প্রেস্টিজেও লাগে। তাই সুধী লাল পানির বোতল নিয়ে দীপুর সাথে এসে বসে পড়ে ও দীপুকে ভুলভাল বুঝাতে থাকে, যেমন মেয়েটি তোকে সম্মান করে না, তোর মূল্য বোঝে না, পুরুষ হিসেবে তোর তো একটা সম্মান আছে, আর তোর সেই সম্মানটা বজায় রাখতে হলে তোর আর এই মেয়েকে ফোন করা উচিত হবে না। এসব শুনে দীপু মাতলামু করতে করতে বলে, হ্যাঁ দুলাভাই তুমি ঠিকই বলেছ, তাকে কল করে নিজের সম্মান নষ্ট করা আমার উচিত হবে না। দীপু উঠে চলে যায়। ওইদিকে সোনা, শিরিন ও সার্নিয়া বসে থেকে এসব বিষয় নিয়ে কথা বলছিল। এমন সময় দীপুর কল আসে। সার্নিয়া ফোনটা হাতে নেওয়ার আগেই সোনা ফোনটা হাতে নেয় ও রেগে মেগে কলটা কেটে দিয়ে সার্নিয়াকে বলে, তাহলে কি ভাবলি, ব্রেকআপ করবি? সার্নিয়া বলে, তার জন্য আমি কতটা বদলে গেছি, আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি। শিরিন বলে, এখন এসব না ভেবে ব্রেকআপ করবি কিনা সেই সিদ্ধান্তে আয়। সার্নিয়া কথার কোনো জবাব না দিলে সোনা বলে, দেখ এটাকে লাইফের ক্ষুদ্র একটা পার্ট হিসেবে নিয়ে নে, লাইফে তোর এখনো অনেক পথ পড়ে আছে, তাই এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। এভাবে আরও যত যা বোঝানো যায় সব বুঝিয়ে সার্নিয়ার ব্রেন ওয়াশ করেই ফেলে, মানে ব্রেকআপ করার সিদ্ধান্তে নিয়ে আসে। তখন সার্নিয়া উদাস হয়ে বলে, আগামীকাল আমাকে বাড়িতে যেতে হবে, বাবা ফোন করে আমাকে বাসায় ডেকেছে। সোনা বলে, ওকে আমিও বাড়িতে যাব, সকালে রেডি হোস, তাহলে একসাথে যাব। তো পরের দিন সকালে দেখি সোনা ও সার্নিয়া বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। পথের মধ্যে সার্নিয়া অরুণকে দেখতে পেলে সে রেগে মেগে গাড়ি থেকে নামে এবং অরুণের কাছে এসে বলে, তুমি এত যে মার খেয়েছো তবুও তোমার আক্কেল হয়নি? সোনা সার্নিয়াকে থামানোর চেষ্টা করে, কারণ অরুণ তো আবার সোনার ক্রাশ। কিন্তু সার্নিয়া না থেমে অরুণকে ইচ্ছে মতো বকা দেয় ও বলে, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে তোমাকে আমার ভাই ভাই লাগে, তোমাকে আমি বিয়ে করব না, তারপরেও তুমি আমার বাড়িতে কল করেছো কেন? অরুণ ভাবে আমি আবার কখন বাড়িতে কল করলাম। তখন সিন পাল্টে গেলে দেখি সঙ্গীত একটা আননোন নাম্বারে সার্নিয়ার মাকে কল করে বলছে, আপনার মেয়ে একটি ছেলের সাথে প্রেম করছে বলে মনে হচ্ছে, তার উপর নজর রাখুন। সার্নিয়ার মা বলে, আপনি কে? সঙ্গীত বলে, আমি অরুণ। সিন বর্তমানে চলে আসে। অরুণ এখনও ভেবে পাচ্ছে না তার নাম করে কে কল করলো। সার্নিয়া বলে, মনটা চাচ্ছে তোমার কানের নিচে কষিয়ে একটা দিয়ে দিই, কিন্তু তোমার বর্তমান অবস্থা দেখে দয়া হচ্ছে বলে মারলাম না। এ বলে সার্নিয়া রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তো দুজনের গ্রাম 2 জায়গায়, তাই সোনা বাসে উঠে পড়ে এবং সার্নিয়া তার বাসের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ কি যেন একটা ভেবে সার্নিয়া দৌড়ে গিয়ে সোনার বাসে ওঠে। সোনা অবাক হয়ে গেলে সার্নিয়া বলে, তোর গ্রাম তো কোচিতে, আর দীপুর গ্রামও সেখানেই, তাই ভাবছি তোর সাথে ওর গ্রামে গিয়ে ব্রেকআপটা সামনে থেকেই করি। সোনা বলে, ও আচ্ছা তো চল। সার্নিয়া বসে পড়লে সোনা বলে, ওকে দেখে আবার মন পরিবর্তন করবি না তো? সার্নিয়া বলে, না না। সোনা বলে, আচ্ছা ঠিক আছে। সিন দীপুর বাড়িতে আসলে দেখা যায় দীপু রেডি হয়ে কোথাও যেন যাচ্ছে দেখে সুধী জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস? দীপু বলে, সার্নিয়ার সাথে দেখা করতে। সুধী বলে, গতকাল আধা ঘন্টা ধরে তোকে জ্ঞান দিলাম, 2 বোতল লাল পানি শেষ করলাম, এত কিছুর পরও এটাই ফলাফল? দীপু বলে, দুলাভাই তুমি সার্নিয়া সম্পর্কে যা যা বলেছ সব ঠিক আছে, বাট আমাকে যেতে দাও। সুধী বলে, ও তোকে আবারও অপমান করবে। দীপু বলে, করুক, আমি অপমানিত হতে চাই, এছাড়া আর কোনো উপায় নেই। দীপু বাড়ি থেকে বের হতেই সামনে সার্নিয়া ও সোনা হাজির। সার্নিয়া কাছে এসে বলে, আমাদের ঝগড়া যেমন ছিল তেমনই আছে, আমি জাস্ট তোমার কাছ থেকে শেষ বিদায়টা নিতে এসেছি। এটা শুনে দীপুর মনটা খারাপ হয়ে যায়। সার্নিয়া বলে, তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? তখন দীপু সুর পাল্টে বলে, আমি একজনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি।
তখন সুদীপ পাশ থেকে বলে, তুই না বললি যে শার্নিয়ার সাথে দেখা করতে তার গ্রামে যাচ্ছিস? শার্নিয়া তখন রেগে গিয়ে বলে, তোমার মিথ্যা কথা বলার স্বভাবটা এখনো যায়নি। এটা শুনে দীপু ও রেগে গিয়ে বলে, তুমিও তো আমাকে দেখতে এসেছো, কিন্তু সেটা স্বীকার করছো না। তো চলো এসব নাটক না করে দুজনে মিটমাট করে ফেলি। শার্নিয়া বলে, মিটমাট? জীবনেও না। সোনাকে জিজ্ঞেস করে দেখো। সোনা বলে, একদম। তো শার্নিয়া ইচ্ছে মতো ঝগড়া করে চলে যেতে লাগলেই বাহির থেকে দীপুর মা ও বোন বাসায় ফিরছে এটা দেখেই সুদীপ ভয়ে বাসার ভেতরে দৌড় দেয়। তখন দীপুর মা এসে বলে, তুমি শার্নিয়া না? এরা তো অবাক। দীপুর মা বলে, সুদী তোমাদের ফটো দেখিয়েছিল, তো বাহিরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। এই বলে সে ভেতরে চলে গেলে শার্নিয়াও তার পেছন পেছন ভেতরে যেতে চায়। ওইদিকে সোনা কেটে পড়তে চায়, কিন্তু এ কি, শার্নিয়া দেখা যায় ভেতরে যাওয়ার পক্ষেই। সোনা তো অবাক, সে ভেতরে যাবে না, কারণ ভেতরে গেলেই রিলেশনটা আবার জোড়া লাগতে পারে। এদিকে শার্নিয়া ভেতরে যাবেই, তো কি আর করার। তখন সোনাও বাধ্য হয়েই ভেতরে যায়। তো এরা এসে বসে পড়লে দীপুর মা তাদের জন্য চা নাস্তা বানাতে যায়। দীপু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শার্নিয়াকে দেখতে থাকলে শার্নিয়াও দীপুর দিকে তাকায়। দীপু তখন নজর সরিয়ে এদিক ওদিক দেখতে থাকলে শার্নিয়ার মনটা খারাপ হয়ে যায়। তখন সে আশেপাশের জিনিসপত্র দেখতে থাকে আর সুদীকে বলে, ভাইয়া ওই মাছটা কোথায়? সেটাকে যে দেখছি না। তখন সুদী বলে, ওটা উপরের তলায় আছে, যাও গিয়ে দেখে আসো। এটা শুনে শার্নিয়া উপরের তলায় গেলে সোনাও পেছন পেছন যায়। তখন সুদী দীপুকে উপরে যাওয়ার জন্য দুষ্টু ইশারা দিলে দীপু না না বলে ভাব নেয়। তখন শার্নিয়া এই মাছটা দেখে ইমোশনাল হয়ে যায়, কারণ এটার কারণেই প্রেমের সূত্রপাত হয়েছিল। তো সোনা এসে বসে পড়ে আর শার্নিয়া ইমোশনাল হয়ে মাছটা দেখতে থাকে এবং তাকে খাবার দেয়। এমন সময় দীপু রুমে ঢুকে। সোনা বলে, তুমি এখানে কেন? দীপু বলে, আমাদের 5 মিনিট সময় দাও, পার্সোনাল কিছু কথা আছে। তখন সোনা সে একটা ভাব নিয়ে ঘড়িতে কাউন্টডাউন দিয়ে যেতে যেতে বলে, 5 মিনিট কিন্তু। তখন দীপু শার্নিয়ার কাছে আসলে শার্নিয়া তার জমে থাকা রাগ অভিমান থেকে ঝগড়া করতে শুরু করে। তখন দীপু তার সব অভিমান প্রকাশ করতে শুরু করলে শার্নিয়া অভিমান করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে। তখন দীপু জানালার দিকে তাকিয়ে দেখে যে আশেপাশে কেউ আছে কিনা এবং শার্নিয়ার কাছে এসে সকল ভুল স্বীকার করে নেয়, যার ফলে শার্নিয়ার রাগ এখন পানি হয়ে যায়। তখন শার্নিয়াকে জড়িয়ে ধরতে চাইলে কোনোভাবেই সাহস করে উঠতে পারছিল না। ব্যাপারটা শার্নিয়া বুঝতে পারে ও মনে মনে মজা পেতে থাকে। তো অবশেষে কোনোভাবেই সাহস না পেলে শার্নিয়া নিজে থেকেই হাত বাড়িয়ে দিয়ে কাছে ডাকে। তখন দীপু তো পুরাই শকড। তো দীপু এসে তাকে জড়িয়ে ধরে বলে, জানো দুলাভাই যখন থেকে আমাকে ব্রেকআপ করার পরামর্শ দিচ্ছিল তখন কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। শার্নিয়া বলে, আমারও সেম কাহিনী। যখন থেকে সোনা আমাকে ব্রেকআপ করার জন্য রাজি করেছে তখন থেকে আমি অস্থিরতায় ভুগছিলাম। ওইদিকে 5 মিনিট শেষ হতেই সোনা রুমে এসে তাদেরকে এমন জড়াজড়ি অবস্থায় দেখে ধমক দিয়ে বলে, শার্নিয়া কি করছিস? ব্রেকআপ করতে এসে কি জড়াজড়ি শুরু করে দিয়েছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? তখন দীপু সোনাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে শোন, তুই যদি আর কখনো আমাদের মধ্যে নাক গলাস তবে এমন খুশি মারবো যে চেহারার মানচিত্রই বদলে যাবে, বুঝেছিস? তখন সোনা আতকে ওঠে ও নরম ভাষায় বলে, শার্নিয়া তুই কিছু বলছিস না যে? শার্নিয়া তখন মুখ ফিরিয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখন সোনা বলে, ওকে। এই বলে সে বাঘ থেকে বিড়ালের মতো বাহিরে চলে যায়। আর তখন তারা সবকিছু ঠিকঠাক করে ভালো একটা সময় কাটাতে থাকে। তখন শার্নিয়া বলে, আমি ব্রেকআপ করতে এসে এইভাবে মন পরিবর্তন করে নিব, এটা সত্যিই একটা মিরাক্কেল। আর মাঝখান থেকে বেচারি ফেসে গেল। আসলে অন্যদের রিলেশনে কাউকে ঢুকতে নেই, কারণ প্রেমিক প্রেমিকাদের কোনো লজ্জা শরম থাকে না। তারা হাজার ঝগড়ার পরেও আবারও সেই একই হয়ে যায়, মাঝখান থেকে তৃতীয় পক্ষ ফেসে যায়। এই মেসেজের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে অন্যদের ভাঙা রিলেশনে ঢুকেছিলেন কিন্তু অবশেষে তাদের মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে আর মাঝখান থেকে আপনি লজ্জাজনক অবস্থায় পড়ে গেছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু এমনটা হয়েছে। আর আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, তাই সাবস্ক্রাইবার একদমই কম, সুতরাং আপনার সাহায্য আমার খুবই প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবারও দেখা হবে ইন্টারেস্টিং কোনো গল্প নিয়ে। চিল দেন, টেক কেয়ার, বাই।